একটা এমন দেশ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এমনভাবে পিছিয়ে পড়েছিল যে দেশটাকে তখনকার সবচেয়ে গরিব দেশের তালিকাভুক্ত করা হতো। এখানকার লোকজনের না খেতে পেয়ে মরার দশা হয়েছিল। এমনকি এখনও এই দেশে যখন তখন সুনামি বা ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু এত প্রতিবন্ধকতা সহ্য করেও আজকের দিনে জাপান একটি উন্নত, ধনী এবং প্রযুক্তিতে উন্নত দেশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এমন কি ট্রিক্স বা পদ্ধতি অবলম্বন করে জাপানিরা আমাদের থেকে এত বেশি ধনী ও উন্নত হয়ে গেল, জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জাপানের সব থেকে জনপ্রিয় সেলফ হেল্প বইগুলোর রচয়িতা কেন হন্ডা, যিনি 50টিরও অধিক পার্সোনাল ডেভেলপমেন্ট ও পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কিত বই লিখেছেন, সেই কেন হন্ডা তার হ্যাপি মানি বইতে বলেছেন জাপানি আর্থিক ব্যবস্থার টপ সিক্রেট হচ্ছে আরিগাটো মানি। আরিগাটো কথার মানে হলো কাউকে অ্যাপ্রিসিয়েট করা বা ধন্যবাদ জ্ঞাপন করা। কেন হন্ডা বলছেন জাপানিদের অভ্যাস হলো টাকা পয়সাকে অ্যাপ্রিসিয়েট করা, অর্থাৎ পয়সার ব্যাপারে একটা পজিটিভ ভাবনা চিন্তা তৈরি করা। যেমন আমরা আমাদের মা বাবা, ভাই বোন এবং বন্ধুদের পেয়ে কৃতজ্ঞ থাকি, তেমনি নিজেদের ফিনান্সিয়াল সোর্স সম্পর্কেও আমাদের থ্যাঙ্কফুল থাকা উচিত। যেভাবে আমরা আমাদের খাওয়া দাওয়া, জীবনযাপনের জন্য উপরওয়ালাকে ধন্যবাদ জানাই, ঠিক সেরকমভাবেই আমাদের সমস্ত রকম উপার্জিত টাকা পয়সা, দান করা পয়সা, ইনভেস্ট করা পয়সার প্রতিও অ্যারিগাতো বা থ্যাঙ্কফুল থাকা উচিত। এতে আপনার সঙ্গে আপনার টাকা পয়সার একটা হ্যাপি রিলেশন তৈরি হয়ে যায়, আর এতেই টাকা পয়সার প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হয়, যাতে করে আরও অর্থ উপার্জনের দিকে মনোযোগ বেড়েই চলে। একবার কেন হন্ডা একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে একজন ভদ্র মহিলার সাথে আলাপ করছিলেন। হঠাৎই সেই মহিলা তার কাছে তার ওয়ালেটটি ডিমান্ড করে বসেন। অত্যন্ত আশ্চর্য ও বিরক্ত হলেও কৌতূহলবশত কেন নিজের মানিব্যাগ মহিলাকে দিয়ে দিলেন। ওয়ালেট খুলে দেখা মাত্রই মহিলার মুখ হাসিতে এবং খুশিতে ঝকমক করে উঠল। কেনকে তার ওয়ালেট তিনি ফেরত দিয়ে দিলেন। বিস্মিত কেন জিজ্ঞাসা করলেন তার এই অদ্ভুত আচরণের কারণ কি। উত্তরে ভদ্রমহিলা জানালেন, আমি দেখতে চাইছিলাম যে আপনি যেভাবে আপনার কাছের মানুষদের আন্তরিক যত্ন নেন, তেমনই আপনার টাকা পয়সার প্রতি আপনি আন্তরিক কিনা। আমি দেখলাম আপনার ওয়ালেটে টাকা পয়সা খুবই সুবিন্যস্ত অবস্থায় সুন্দর করে সাজানো রয়েছে। মনে হচ্ছে টাকাগুলো আপনার ওয়ালেটে থেকে খুব খুশি হয়েছে, আর এটা দেখেই আমার মনটাও খুশিতে ভরে উঠল। এর থেকে আরও একটা জিনিস পরিষ্কার হয় যে আপনি সৎ পথে পরিশ্রমের দ্বারাই এই অর্থ উপার্জন করেছেন, নইলে এত টাকা পয়সাগুলোকে কখনোই খুশি দেখাতো না। কাকেবো, জাপানিদের কাছে কাকেবো হচ্ছে আর্ট অফ সেভিং মানি। এটা জাপানের সব থেকে জনপ্রিয় বাজেটিং মেথড। যে কোনো খরচ খরচা করতে তারা এই পদ্ধতির সাহায্য নেয়। পয়সা আসলেই তাকে থ্যাংক ইউ বলে সবটা খরচ করে দেবো, এতটা বোকা জাপানিরা নয়। যে কোনো খরচের আগে তারা নিজেদের 5টা পাওয়ারফুল প্রশ্নের সামনে দাঁড় করায়। যেমন ধরুন, বাজারে নতুন আইফোন এসেছে, সেটা কেনার আগে প্রথমেই তারা নিজেদের প্রশ্ন করবেন, আমি কি এই আইফোন না কিনে বেঁচে থাকতে পারি? অর্থাৎ এটা কি জল খাওয়া, ভাত রুটি খাওয়া কিংবা ইলেকট্রিক বিল মেটানোর মতো কোনো বেসিক নিড, নাকি জাস্ট আমার একটা চাহিদা মাত্র? সেটা যাচাই করা হয়ে গেলে পরের প্রশ্ন হলো, আমি কি এটা অ্যাফোর্ড করতে পারি? অর্থাৎ আমার বর্তমান ফাইন্যান্সিয়াল পরিস্থিতিতে আমি কি এটা কিনে অসুবিধায় পড়বো, বা আমাকে কি ভবিষ্যতের প্ল্যান প্রোগ্রাম পাল্টে ফেলতে হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আদৌ কি এটা আমি ব্যবহার করার জন্যই কিনছি? আসলে অনেক সময় জাস্ট কাউকে দেখে বা স্ট্যাটাস বাড়াতে কিংবা কিছু সস্তা ইমোশনের উপর ভিত্তি করে আমরা অপ্রয়োজনীয় অনেক কিছুই কিনে ফেলি, তারপর সেটা ঘরে পড়েই থাকে, তাকে ব্যবহার আর করা হয় না। অনেক অভিভাবক বাচ্চাদের দামি খেলনা কিনে দেন শুধুমাত্র নিজের ছোটবেলার শখ পূরণ করতে, কিন্তু আদৌ ওই খেলনা বাচ্চাটির পছন্দ কিনা, অথবা এর থেকেও অনেক কম দামি খেলনায় শিশুদের মন ভোলানো যেত কিনা, তারা চিন্তাই করেন না। ফলত মাসের শেষে সংসারে টান পড়ে, তাই আদৌ ব্যবহার করব কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তারা নিজেদের যে প্রশ্নটা করেন সেটা হলো, ঘরে আদৌ ওই জিনিসটা রাখার জায়গা হবে তো? এবং সবশেষে, জিনিসটা কিনে আনলেই আমার মানসিক অনুভূতি কেমন হবে, অর্থাৎ আমার এই খুশি হওয়াটা আদতে কতদিন বজায় থাকবে? ক্ষণিকের খুশি হতে গিয়ে আমি বড় কোনো দুঃখের সামনে পড়বো না তো? এই 5 প্রশ্ন করলে সহজেই অনেক বাজে খরচের হাত থেকে রেহাই পাওয়া যায়। তো এই 5টা প্রশ্ন আমরাও যদি নিজেদেরকে করি, তবে আমরাও জাপানিদের মতো নিজেদের ধনী হওয়ার দিকে এক কদম এগিয়ে নিয়ে যেতে পারবো। 3. ইকিউ মানি ও আইকিউ মানি। কেন হোন্ডা তার হ্যাপি মানি বইতে লিখেছেন, পয়সা ইনকামের ব্যাপারটাকে তিনি দুটো ভাবে দেখেন। 1, যেটা স্কুল কলেজে পড়ানো হয়, আর 2, যেটা আমাদের নিজেদের অন্তর থেকে আসে। তার মতে পয়সা ইনকাম করার ফান্ডামেন্টাল স্ট্রাকচারকে 2 রকম ভাবে ডিফাইন করা যায়। 1, মানি আইকিউ, এবং 2, মানি ইকিউ। মানি আইকিউ পয়সার সাথে আপনার ইন্টেলিজেন্ট সম্পর্ককে চিহ্নিত করে, যেমন ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, বন্ডস, এইসব ব্যাপারে আপনার নলেজ থাকা। অন্যদিকে মানি ইকিউ
পয়সার সঙ্গে জড়িয়ে থাকা আপনার ইমোশনকে নির্দেশ করে। নিজের পয়সায় আপনি খুশি ও সন্তুষ্ট থাকলে এটা আপনার হাই মানি ইকিউকে প্রতিফলিত করে। আবার পয়সার চিন্তায় যারা নাজেহাল হয়ে থাকে তারা অবশ্যই লো মানি ইকিউ ব্যক্তির তালিকায় থাকবে। তাই লেখক বলছেন, আপনি যতই শিক্ষিত বুদ্ধিমান ব্যক্তি হন না কেন, দিনরাত পয়সার চিন্তায় যদি আপনাকে ডুবে থাকতে হয়, তবে আপনি যতটাই ধনী থাকুন না কেন, বেশি দিন আপনার কাছে আর টাকা পয়সা থাকবে না। নিজেদের পয়সা করি নিয়ে আমাদের ইমোশনাল নয়, ইন্টেলিজেন্ট হতে হবে। অর্থাৎ মানি ইকিউ এর জায়গায় মানি আইকিউ থাকা মানুষ হতে হবে। তবেই নিজের ওয়েলথ আপনি ধারাবাহিকভাবে বাড়িয়ে যেতে পারবেন। আর ইনভেস্টমেন্টও পয়সা রোজগারের হাজার নতুন উপায় খুঁজে বের করতে পারবেন। লেখক কেন হান্টার নিজের জীবনে 12,000-এরও বেশি কোটিপতি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের ইন্টারভিউও নিয়েছেন। এত সংখ্যক মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারদের দেখে তিনি উপলব্ধি করেছেন এদের প্রায় প্রত্যেকেরই মানি আইকিউ অসাধারণ। তাই নিত্য নতুন অর্থ উপার্জনের রাস্তাও তারা বের করছেন ও নিজেদের সম্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি করে চলেছেন। তাই মানি ইকিউ থাকা ব্যক্তিরা লাক্সারি জিনিসের প্রতি টাকা নষ্ট করে ফেলে, কিন্তু মানি আইকিউ থাকা মানুষজন ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজে সেখানেই বিনিয়োগ করে। 4. মিনিমালিজম। জাপানিদের সম্পত্তিশালী হওয়ার শেষ টেকনিক হলো এই মিনিমালিজম, অর্থাৎ সোজা কথায় অল্প খরচে স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করা। গোটা দুনিয়া যেখানে লাক্সারি ও স্ট্যাটাস দেখানোর প্রতিযোগিতায় নেমেছে, সেখানে জাপানিরা সিম্পল লিভিং ও হাই থিঙ্কিং রীতিতে বিশ্বাস করে। মার্কেটের সমস্ত ট্রেন্ডিং জিনিসপত্র থেকে বিরত থেকে নিজেদের কাজেই তারা বেশি মনোযোগ দেয়। অনেকেই ভেবে বসবেন, তাহলে তো জাপানিরা খুবই কৃপণ। কিন্তু না, জাপানিরা আসলে যথেষ্ট খরচ করে, কিন্তু সবটাই তাদের প্রয়োজনীয় কাজে কর্মে, যাতে বেসিক নিড মেটাতে গিয়ে তারা সমস্যায় না পড়েন। আমরা ছোট 3 জনের ফ্যামিলি হয়েও অনেক ক্ষেত্রে একটা ওয়াগনার না কিনে এসইউভি কিনে ফেলি, শুধুমাত্র লোকের কাছে নিজের স্ট্যাটাস দেখানোর জন্য। কিন্তু জাপানিরা এই ভুল কখনো করবে না, বরং সেভিংসের বেশিরভাগ টাকাই তারা নিজেদের ইনভেস্টমেন্ট পারপাসে খরচা করবে। এখানেই জাপানিদের সাথে অন্যদের তফাৎ পরিষ্কার। তাই আজ থেকেই এই 4টি জাপানিজ টেকনিক অবলম্বন করা শুরু করে দিন, যাতে আপনার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হয়ে ওঠে। আজকের জন্য এটুকুই। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।